হাতে জগতের কাজ করবে, আর একটা হাত দিয়ে ঠাকুর করবে, কারণ জাগতিক কাজটাও তোমারই কাজ। আচ্ছা স্যার, আপনি তো বিজ্ঞানের মাস্টারমশাই। আমি স্যার একটা জিনিস ছিল, এই যে ভূতপূর্ব তো এখন যেটা আমার যেটা একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা যখন ধরুন জব করছি, এবারে আমাকে মাঝে মাঝে আমার মা বলে যে তুই কি জব করতে করতে মোবাইল দেখছিস, তুই কি জব করতে করতে বই দেখছিস। তো আমার তখন ভেতরে আমি একটা জিনিস রিয়েলাইজ করি কি জব চলছে, বইও পড়ছি, দুটোর মধ্যে কোনো ব্যাঘাত ঘটছে না, দুটোই চলছে সিমিলারলি, দুটোই বলছে। বইয়ের দিকে চোখ আছে, সেটাকে ওরা রিডিং করছি, এদিকে জবও চলছে। স্যার মনের স্তর যদি আমি ধরি, মনের স্তর দুটো কি তিনটে, আমার তিনটে পর্যন্ত ধরা পড়েছে মনের স্তর। যারা মহাপুরুষ তারা অনেকগুলো কম্পার্টমেন্ট করতে পারে। এবং নিয়ম হচ্ছে কি জানো, এই যে আমাদের ব্রেনে অনেক সার্কিট আছে, অনেক সুইচ আছে, ঠিক আছে। এবার আমরা তুমি কি করলে, একটা বিষয়ে সুইচ টিপে দিল, সেটা আমার মনের মধ্যে আরম্ভ হয়ে গেল, চলতে থাকে না, চলতে থাক। মনে করো ঘরে ফ্যানের সুইচ দিয়েছে, ফ্যান চলছে, চলুন। অন্ধকার হয়ে এসছে, লাইটের সুইচ দিলে চললো, অসুবিধা কি আছে? ঠিক আছে, একটু টিভি দেখি, টিভিরও সুইচ দিলে সেটাও চলছে। কিন্তু তোমার দেখো সরিয়ে নিতে হবে, চাল যেটা হয়েছে আবার নতুন ধান দিতে হবে, একটু 19-20 হলে আঙুল ধরতে যাবে। কিন্তু সে তো তার বাচ্চা রয়েছে ওখানে, মনটা কিন্তু পড়ে রয়েছে সেখানে, কখন একটু চিৎকার করে কেটে উঠবে, একটা মন ওখানে রেখে দিয়েছে। কে বলেছে ভাগ করা যায় না? গৃহস্থ মহিলারাও তার মনটাকে অন্তত 5-7 রকমভাবে ভাগ করে রাখতে পারে, করছে, এবং আমরাও করছি। এই যে আমার শরীরটা এতগুলো জিনিস ভোগ করছে, অসুবিধা তো হচ্ছে না কিছু। তেমনি আমাকে একদিন বলেছিলেন, দেখো এই যে ব্রেনে অনেকগুলো সুইচ রাখবে, ধরো এই মুহূর্তে তোমার এই জায়গাটাকে কাজে লাগাতে হবে, তুমি কি করলে সেই সুইচটাকে চালু করে দিলে, ঠিক আছে। এবং সেটা শেষ হওয়ার আগে যদি মনে করো আরেকটা জায়গা আরম্ভ হয়, তুমি আরেকটা সুইচ চালু করো, যেমন ওই যে ফ্যান চলছিল, লাইট জ্বালালে দরকার, আবার লাইটের পর তুমি এটা চালালে, আবার মনে করছো ঠিক আছে এখানে কিছু ভালো কিছু হচ্ছে না, ভালো কিছু হচ্ছে না, ঠিক আছে, ও টিভি চালুই রয়েছে, তুমি আর একটা বই খুলে তার পৃষ্ঠা দেখতে আরম্ভ করবে। দেখো তোমার চোখ বইটা দেখছে, কান টিভির কথাগুলো আসছে, একটু ভেসে ভেসে শুনছে, ঠিক আছে, অডিও, এটা হচ্ছে ভিজুয়াল চলছে একসাথে। আবার কি এই যে আলোটা, সেটা আমি ভোগ করছি, এই কম হয়ে গেছে রে, একটু ওই লাইটটা জ্বালিয়ে দে বলি আমরা। আবার ফ্যান, এই ঘুমোট বেড়েছে, একটু বাড়িয়ে দে, শরীর কিন্তু ঠিক নিচ্ছে, কোনোটাই অসুবিধা হচ্ছে না, কমফর্টেবল হবেই। এইটা আমার বিশেষ করে হয় যখন যুগসন্ধি পাথর এডিশনের কাজটা চলে, তখন ধরুন আমার এদিকে মনের খিদে আমার জব চালাতে হবে, আর ওদিকে কাজটাও করতে হবে। আবার মনে করো আমি আমার ব্যক্তিগত জীবনের ঘটনা বলি, আমাদের বিএসসি এমএসসিতে বুঝলে আমাদের এই ছবিও আঁকতে হয়, পয়েন্টিং করতে হয়, লিখতে হয়, এবং বেশিরভাগ ক্ষেত্রে হয় গিয়ে কি আমরা ওই পুরো প্রশ্ন উত্তর করে আসতে পারি না, কারণ বড় লিখতে হবে, তাতে ছবি আঁকতে হবে, চার্ট দিতে হবে, হ্যাঁ, এবং ছবি আঁকে তার আবার পয়েন্টিং করতে হবে, কী করে করবো, সময় হয় না। ওই 4টে জায়গায় 3টে প্রশ্ন, কেউ 2.5খানা প্রশ্ন, কেউ 3.5খানা প্রশ্ন, উত্তর করে বেরিয়ে আসতে হবে, এমনই অবস্থা। আমি তখন একটা পদ্ধতি ধরলাম, বুঝলে, পদ্ধতি হচ্ছে গিয়ে কি, এই ডান হাতে লিখছি, ডান দিকের পাতায়, ঠিক আছে, এবং তার যে ছবিটা হবে সেটা বাঁ হাতে আঁকা চলছে পাশে, আমি বাঁ হাতে লিখতেও পারি, আঁকতেও পারি, কিন্তু আমি নেটা নই, আচ্ছা, অভ্যেস করেছি এটা। আচ্ছা, আবার মনে করো এখানে লেখা চলছে, প্রশ্নের উত্তরটা লিখছি, এখানে পয়েন্টিংও সঙ্গে সঙ্গে চলছে, করা যায়। ওই যে বলা না, অর্জুনের দুটো হাত সমান চলতো, সব্যসাচী, কে বলেছে ভাবে না। সেদিন একটা লেখা বাঁ হাতে লিখছে, বুঝলে, কি করছো, কেন বাঁ হাতটা চালু আছে কিনা একটু দেখছি, এবং ওই 4টে প্রশ্নের অ্যান্সার করে আসবেন। স্যার বলতো, হ্যাঁ কী করে করিস রে, 4টে প্রশ্নের অ্যান্সার তো করা মানে নেক্সট টু ইম্পসিবল করা, বড় বড়। আমি নোটটাকে একদম সাইজ করে নিতাম প্রথমেই, ছাটকাট করে এডিট করে, যাতে লিখতে পারবো, এবং ওই ছবি আঁকাগুলো স্যাট করে ডান হাতে ছবিগুলো এঁকে ফেললাম, করে এবার প্রশ্ন উত্তর লিখতে আরম্ভ করলাম, আর বাঁ হাতে এখানে করছে পয়েন্টিং হচ্ছে একসাথে হয়ে গেল। তাহলে আমি যদি
এটা যদি আমি প্রশ্ন রাখি যে মনের কটি স্তর একসঙ্গে কাজ করতে পারে, বা 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 মন 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 একসঙ্গে কটা কাজ করতে পারে? এটা নির্ভর করবে তুমি কিভাবে কম্পার্টমেন্ট করতে পারছো এবং নিয়ন্ত্রণ করতে পারছো। কেউ 2টো পারে, কেউ 4টে পারে, কেউ 6টা পারে। এগুলো পারা যায়। যারা সাধনা করেন, যারা মনকে পরিপূর্ণ নিয়ন্ত্রণে আছে, তারা আরও ভালো করতে পারে, আরও পারে। তার জন্যই তো বলে মনঃসংযোগ, মনের সাধনাই যে চিন্তা শক্তি তাহার সংযম ও সাধনা। এই জন্যই তো লিখতে হচ্ছে। এগুলো করা যায়, এমন কিছু অসুবিধে নেই। হ্যাঁ, আমরা আমাদের ব্যক্তিগত জীবনেই দেখেছি ও 2, 3 না, মোটামুটি আমার কাছে 4 অব্দিও আমার কাছে তিনটে স্তর ধরা পড়েছে। আরও পাবে, আস্তে আস্তে আরও পাবে। আমি মনের 3টে স্তরকে ধরতে পেরেছি এবং 3টে স্তরে দেখেছি আমি তিনটে কাজ একসঙ্গে আমি করতে পারি, তবে তার মধ্যে মেন থাকে একটা, 2টো থাকে গৌণ। তাই তো হবে। মানে যখন আমি লিখছি, তখন লেখাটা হচ্ছে মুখ্য কাজ। পাশে যখন এটাকে পয়েন্টিং করছি, হ্যাঁ, এদিকে একটু মন দিতে হচ্ছে, কিন্তু লেখা আমার চলছে। এবং দেখবে তুমি যদি লিখতে লিখতে ওর মনে অভ্যেস হয়ে যায়, হ্যাঁ, তুমি এদিকে তাই না তাকিয়েও লিখতে পারবে। হ্যাঁ, এটাও হয়, এটা হয়। তোমাকে তাকাতে হবে না, দেখবে লাইনও সোজা হচ্ছে, অক্ষরও গ্যাপও ঠিক থাকছে, সব হয়ে। এটা হচ্ছে অভ্যাস, অভ্যাসের ব্যাপার। আর স্যার, ওই তীর্থযাত্রার ব্যাপারে যেটা বলছিলেন ওটা একটু বলে দিন। তীর্থযাত্রা বলতে গিয়ে কি আমাদের একটা প্রত্যেকের লক্ষ্য বা টার্গেট থাকে জীবনের ক্ষেত্রে। যেমন বলে না, তোমার জীবনের লক্ষ্য কি? আমরা লিখি কে ডাক্তার হবো, কে ইঞ্জিনিয়ার হবো, কে সাহিত্যিক হবো, আমরা লিখে ফেলে চলে। কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানোর জন্যে তাকে অনেক কাঠখড় পোড়াতে হয়, অনেক সাধ্য সাধনা করতে হয়, অনেক পথ, দুর্গম পথ অতিক্রম করে তবে তারা টার্গেটে পৌঁছতে পারে। মানে তীর্থে পৌঁছতে পারলো। এবং আমরা যেটা চাইছি যে আমি সাধনার পৌঁছবো, আমি তীর্থস্থানে যাব, কিন্তু তীর্থস্থানে পৌঁছতে গেলে তো অনেক আগেরকার দিনে যেমন গঙ্গাসাগরে সব তীর্থ বারবার, গঙ্গাসাগরে একবার, এত কঠিন ছিল। এই সমস্ত যে বদরিকা আশ্রম ইত্যাদি যেগুলো ছিল, কেদারনাথ, বদ্রীনাথ, তখন যাওয়াটাই দুর্গম ছিল। এখন সহজ হয়ে গেছে, একজন 10-12 যাচ্ছে, কিন্তু সেই ডেডিকেশন নেই, ফলত সেই ফলটাও পাচ্ছে না। আর শুধু তীর্থে গেলে তো হবে না। তীর্থে আমি না হয় পৌঁছলাম, কিন্তু আমার হৃদয়ের যোগটা, সেই তীর্থস্থান দেখলাম, মনোরম, ভালো লাগলো, ঠিক আছে, সেটা একটা পাওয়া। আর একটা হচ্ছে কি তীর্থপতি যিনি, অর্থাৎ দেবী বা দেবতা, কেমন তাকে, তার স্বরূপ, তার মহিমা উপলব্ধি করতে হবে অন্তর দিয়ে, তবে তোমার তীর্থ ভ্রমণ সার্থক হলো। নাহলে তীর্থ ভ্রমণ করার তো প্রয়োজন। এর সঙ্গে সাধনাটাকে আমরা কিভাবে লিঙ্ক করতে পারি? তীর্থ দর্শনের সঙ্গে সাধনা। এই যে তুমি গেলে, সেখানকার পরিচয় নিলে, তীর্থটা কিভাবে উৎপত্তি হলো, কেন হলো, তার ইতিহাস জানলে, জানার পর তোমার সামনে একটা ছবি ফুটে উঠবে, এখানে এই ব্যাপার, এই ঘটনা ঘটেছিল। আস্তে আস্তে তুমি তার সাথে রিলেট করো, যোগাযোগ করো, করতে করতে দেখবে তুমি সেই তীর্থপতি, তীর্থের যিনি অধীশ্বর বা অধীশ্বরী, তার সম্পর্কে তুমি একটা মানসিক সাযুজ্য যোগাযোগ করবে। এটুকুই তোমার প্রাপ্তি। এবং সেখান থেকে তুমি দেখবে একটা পরম সত্য তুমি পাবে। যেমন আমি যখন, এই সেদিনই কথা হচ্ছিল একজনের সাথে, যে আমি যখন বাইরে যাই কোথাও, আমি আগে সেখানে দেখি সেখানকার এডুকেশন সিস্টেমটা কেন। কারণ একটা জায়গার মানুষের উন্নতি বলো, তাদের সভ্যতা বলো, সমাজ বলো, শিক্ষার উপরে নির্ভর করে। তারা কীভাবে শিক্ষা দেয়। যেমন ধরো আমাদের এখানে যে শিক্ষা ব্যবস্থা হয়েছে ইদানিং, এই পত্রিকাটা সে সম্পর্কে লিখেছি, একটু দেখবে। তাতে কি আমাদের যেমন শুধু মুখস্থ করানো হচ্ছে, আর লেখো, নাম্বার তোলো 90+, তুমি পৌঁছে যাবে, নাম্বার নাম্বার নাম্বার, কিন্তু সাবজেক্টে কেউ হচ্ছে না। এই যে গতকালই তো ছিল কোমাঘাটামারু, 29শে সেপ্টেম্বর কোমাঘাটামারু দিবস। গেলাম, তা বলছি মশাই আপনি বলুন। আমি বললাম দেখো, কোমাঘাটামারু সম্পর্কে অনেকে লিখেছেন, আঞ্চলিক ইতিহাস যারা তারা লিখেছেন, কোমাঘাটামারুর ঘটনা এখন মোটামুটি জানা, কিন্তু আমাদের যেটা এখন অনুভব করতে হবে কি আমরা জানলাম, আমাদের প্রজন্ম বয়স হয়ে যাবে, তারা জানতো, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের ইতিহাস ঐতিহ্য আমরা জানি না।
আর আমরাও তাকে তার মধ্যে প্রবাহিত করতে পারছি না। আমাদের যে উত্তরাধিকার ঐতিহ্য আমরা তাদেরকে দিতে পারছি না। আমরা খালি ওই ঘর দৌড় করাচ্ছি, ঠিক আছে, হর্স ট্রেডিং করে একটা ব্যবসা করবো, বড় চাকরি পাবে ইত্যাদি, এই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। কিছু হবে না, কেরিয়ার হয় না ওইভাবে। এই তো বলছে আজকের জেনারেশন আসছে না এখন এই সমস্ত অনুষ্ঠানে, এবং তারা বেশি কেরিয়ার বুঝে গেছে, কেরিয়ারিস্ট হয়েছে, কিন্তু এইভাবে কেরিয়ার হয় না। আমরা আমাদের ছোটোবেলায় চুটিয়ে খেলাধুলা করেছি, চুটিয়ে যাকে বলা হয়, তাতে কোনো বাবা মা বারণ করেনি, বলতেন না ঠিক আছে, একটা শরীর মন ঠিক করো। আমার বাবা বলতেন তোমার লেখাপড়া না হলে আমার দুঃখ নেই, মাঠে যাও, খেলাধুলা করো, শরীর চর্চা করো, ডিসিপ্লিন শেখো, 10 জনের সাথে কাজ করতে শেখো, নেতৃত্ব দেওয়া শেখো বলতেন। এখন বুঝতে পারছি কথাগুলো কত মূল্যবান। তা এই যে আমরা দিতে পাচ্ছি না, আমরা কিন্তু দেখো আমাদের যে সিলেবাসটা তৈরি করেছি পাঠ্যক্রম, তাতে কি আছে না, ইংল্যান্ডের ইতিহাস পড়ি, আমেরিকার ইতিহাস পড়ি, করি তো নাকি পড়ি না, করি নাইতে ভারতবর্ষের ইতিহাস, স্বাধীনতা সংগ্রাম সমস্ত পড়লাম ভালো কথা, কি নাম্বার পাওয়ার জন্য, বোধগম্য করার জন্য, শিক্ষা নেওয়া, তাকে আবার জীবনে প্রয়োগ করা শেখাই না। তেমনি এই যে আমাদের আঞ্চলিক ইতিহাসটুকু, সেটুকু আমরা জানি না, আমরা পরবর্তী প্রজন্মকে দেবার চেষ্টা করি, এটা প্রয়োজন আছে। ঠিক একইভাবে আমাদের এই যে অধ্যাত্মবিদ্যা যেটা, এর শিক্ষাটুকুও ছোটবেলা থেকে আমি তাকে বলবো না যে এটা এই এটা এই এটা এই, তার কাজে কর্মে তার মধ্য দিয়ে তাকে শেখাতে হবে। এবং সেক্ষেত্রে সর্বক্ষেত্রে যেটা দরকার হচ্ছে গিয়ে কি, গুরুজন পিতামাতাকে আদর্শ সানিয়ে হতে হবে। আমি 24 ঘন্টা মোবাইল দেখবো আর আমার বাচ্চারা দেখবে না, এটা হতে পারে না, হয় না। সেটা তাকে কি ফলো করবে, সামনে কি দেখছে বাপ মাকে, একে ফলো করবে। ওই জন্যেই আমাদের অনেক, যখন আমার সন্তান বড় হচ্ছে, আমাদের অনেক সংযমী হতে হবে, ভালো হবে না। এক আর দুই হচ্ছে আমার পারিবারিক ঐতিহ্য, আমার আঞ্চলিক ঐতিহ্য, গুরুত্বপূর্ণ ইতিহাস তাদের মধ্যে সঞ্চারিত করতে হবে। এটা সিলেবাসে বলবে না, বই বলবে না, আমাকে শেখাতে হবে। আমি তো আমার ছেলেদের একদম বাচ্চা বয়সে বজবজের সবগুলো দেখিয়েছি, কোমাঘাট আমরা নিয়ে গেছি, সব দেখিয়েছি। ইভেন এই যে শ্রীরামপুরে থাকে, এখন শ্রীরামপুরের যে জায়গাগুলো একটু বেশ গুরুত্বপূর্ণ জায়গা, আমি আমার নাতিকে নিয়ে ঘুরে বেড়াই। এবং সরস্বতী পুজোর দিন ওদের ওখানে একটা স্কুল আছে, ভালো স্কুল, হ্যাঁ, শ্রীরামপুর গার্লস নাম করা স্কুল, জেলার কয়েকটা স্কুলের মধ্যে একটা। সেখানে সরস্বতী পুজোর চলো সরস্বতী পুজোর দেখতে যাবো, গেছি, পুজো হচ্ছে। তো ওদের স্কুলের দেওয়ালে বুঝলে সব মহাপুরুষের ছবি এবং সংক্ষিপ্ত পরিচিতি এবং তাদের কর্মকাণ্ড লেখা আছে। তা আমি তাকে জিজ্ঞেস করতে করতে যাচ্ছি, বাবু এটা কার ছবি? এটা এনার ছবি। এখন কী করেছে রে লোকটা, এই যেখানে ছবি থেকে আমার ছবি তো দেয়নি। বলছে তুমি অত বড় কাজ করেছো নাকি, তোমার ছবি দেবে কেন? ওরা অনেক ভালো ভালো বড় বড় কাজ করেছে, সেই করে। তার মানে কি, সেগুলো তাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে চিনিয়েছি, কে ক্ষুদিরাম, কে সুভাষচন্দ্র, হ্যাঁ, কে স্বামী বিবেকানন্দ, কে রবীন্দ্রনাথ, সব চেনেছে। এবং বলতে 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 যাচ্ছে। তা ওদের স্কুলের একজন মিস্ট্রেস, বেশ বয়স্কা, ফলো করেছেন, বলছে এই যে ছবিগুলো এসব জানে? এরা মোটামুটি সব জানা সম্ভব না, আমিও জানি না, সব আপনিও জানেন না এদের কর্মকাণ্ড, তবে একটা আউটলাইন জানে। সে কত বয়স, 6.5 বছর বয়স, 6.5 বছর বয়স। সে এগুলো মোটামুটি কী, তার বিশেষ কর্মকাণ্ড কী, হ্যাঁ, এক কথায়, দুই এক কথায়, হ্যাঁ, সে জানে। বলছে না, খুব ভালো কাজ করেছে, এটা দরকার, এখন থেকে এটাকে এর মধ্যে দিয়ে দেওয়ার প্রয়োজন আছে। এবং মোটামুটি সব জানে, বুঝেছ, ঠাকুর রামকৃষ্ণ জানে সব, ইনি কী করেছেন, হ্যাঁ, এটুকু জানে। বিবেকানন্দ কী করেছেন জানে, রবীন্দ্রনাথ ঠাকুর কী করেছেন। তাকে যদি জিজ্ঞেস করা তুমি রবি ঠাকুরের কোনো কবিতা, হ্যাঁ হ্যাঁ পড়েছি তো, হাট বসেছি শুক্রবারে, বলতে পারবো। এটুকুই অন্তত তাদের দেওয়ার বেশি দরকার নেই, এটুকুই অনেক। আমার স্যার এবারে যে লেখাটা লিখেছি সাধ্য সাধন, তাতে স্যার এই বাচ্চাদের যে আধ্যাত্মিক শিক্ষা যে ছোট ছোট করে দেওয়া হয়, সেগুলো আমি ছোট ছোট করে উল্লেখ করেছি। কি গল্প ছলে, গল্প ছলে তুমি শেখাও না তাকে, কোনো অসুবিধা নেই। কিন্তু ভক্ত প্রহ্লাদের কথা বলো, ধ্রুবর কথা বলো,
অসুবিধা তো কিছু নেই। কি আর তারা শুনবে আগে যদি বলতে পারে, এবং বলতে পারারও নিশ্চয়ই। যোগ্যতা থাকা দরকার। নিশ্চয়ই। বলতে পারার, তাকে শেখাবার যোগ্যতা থাকা দরকার। কিন্তু আমি যদি নিজে মনে করি যে ওই ডোরেমন বললে কোনো ক্ষতি নেই, ছোটা ভীম বললে কোনো ক্ষতি নেই, কিন্তু প্রহ্লাদ বললেই ওটা ব্যাকডেটেড হয়ে যাচ্ছে। তা আমার মধ্যে যদি সেই কি বলবো জ্ঞানের আপেক্ষিকতা না থাকে, তাহলে আমি বাচ্চাদের শিক্ষা দেবো কী করে? কিছু কাহিনী গল্প, হ্যাঁ, তোমাকে একালের মতো করে বলতে হবে, যুগোপযোগী করে বলতে হবে, তা না হবে না। যেমন সত্যজিৎ রায় বলতেন যে আমি যদি এই যুগের শিশুদের, কিশোরদের মনোভাব, তাদের চাহিদা, তারা কি ভাবনা চিন্তা করছে না বুঝতে পারি, তাহলে শিশু কিশোর সাহিত্য আমি করতে পারবো না। সম্ভব না। তাদের মনের খোরাক, শিক্ষার খোরাক, তাদের চিন্তার খোরাক দিতে হবে। হ্যাঁ, ওই বস্তা পচা, হ্যাঁ, একটা ভূত দেখলাম গিয়ে, ওটা শিশু সাহিত্য নয়, কিশোর সাহিত্য নয়। হ্যাঁ, আজকের দিনের, যেমন মনে করো আমি আজকে যদি একটা শিশু সাহিত্য লিখতে যাই, আমি যদি মনে করি ও এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিরাট জটিল ব্যাপার, এসব নিয়ে লেখার দরকার নেই, ওটাতেও দেখা যায় শিশুদের মতন করে লেখা যায়। এবং সেটা যিনি লিখতে পারেন তিনি হচ্ছেন গিয়ে সত্যিকারের সায়েন্স ফিকশন লেখক। আইজাক আসিমভ, রাশিয়ান বিজ্ঞান লেখক, উনি লিখেছেন যে লেখাটা আজকেও মনে পড়লে মনে হয়ে গেছে বাহ, ভারী সুন্দর। তো মানে একটা বাচ্চা, তার বাবা মা হচ্ছে চাঁদে রয়েছেন, গবেষণা করছেন দীর্ঘদিন, এবং চাঁদেই তার জন্ম, চাঁদেই সে বড় হচ্ছে। আচ্ছা, ভাবো কি লেখা। এবারে তা সে তো এখানকার জীবজন্তু জানছে না, তাই এবারে একটা আরেকটা যাচ্ছে চন্দ্রযান, তাতে করে একটা কুকুর বাচ্চাকে নিয়ে যেতে হয়েছে। ও তো রোবট কুকুর বাচ্চা নিয়ে সব খেলাধুলা করা, হ্যান ত্যান। বলছে তাহলে আমি কি করব, আমি জ্যান্ত কুকুর নিয়ে কি করব? বসে আসতে দাও, দেখো, তারপর তুমি বুঝবে যে একটা রোবটের সাথে একটা সত্যিকারের জীবের পার্থক্য। তাই এলো কুকুর বাচ্চাটা, এলো, হ্যাঁ, তাকে সাথে পরিচয় করিয়ে দেওয়া হলো, সে খেললো ঠেললো একটু। তখন সে বলছে যে এই রোবটটার মধ্যে তো সবই আছে, আমি ডাকলে সাড়া দেয়, আমার সাথে কথা বলে, আমার সাথে খেলতে যায়, কোনো অসুবিধা তো নেই। বলছে তৎসত্ত্বেও কয়েকদিন থাকো, তাহলে দেখবে কি অবস্থা। এবং থাকতে থাকতে এই যে একটা আন্তরিক যে বন্ডিং তৈরি হয়ে গেল, বন্ডিং, এবং না ডাকতেও কুকুরটা চলে আসে হলো। কারণ দিয়ে কি, তুমি রোবটকে তুমি যেটা তার মধ্যে দিয়েছ, ফিট করিয়েছ, সে সেইটুকু সাড়া দেবে, তার বাইরে তার দেওয়ার ক্ষমতা নেই। এখন এআই ঢুকিয়ে সেটা চেষ্টা করা হচ্ছে, কিন্তু যে সময় ঘটনা ঘটছে সেই সময় এটা হতো না। যতটুকু তুমি ফিট করিয়েছ, যতটুকু তুমি প্রোগ্রামিং করেছো, সে সেইটুকু দেবে। যেন কম্পিউটারে যেটা প্রোগ্রামিং করবে সে তোমাকে রিটার্ন দেবে, তার বেশি দিতে পারে না। কিন্তু একটা কুকুর, একটা জীবজন্তু, তার বাইরেও তোমাকে দেবে। একটা মানুষ, তার বাইরেও দেবে, যার মধ্যে চেতন শক্তি আছে। হ্যাঁ, এইটাই হচ্ছে তফাৎ। এখন এআই তৈরি হচ্ছে, তাতে জানি না কবে চেতনা শক্তি আনতে পারবে, আমি জানি না। আমার যতটুকু মনে হয় স্যার, ওই আজকে না, আমি একটা ওই বইতে পড়ছিলাম, দেবদীপ আছে না, দেবদীপ একটা জায়গায় লিখছেন যে যতই এরা চেষ্টা করুক না কেন, ওরা ওই একটা জায়গায় গিয়ে থেমে যাবে। এবং ওই তখন সবচেয়ে ভালো কথা যেটা বলেছে, আমার যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, যে আধ্যাত্মিকতাকে তারা ব্যাকডেটেড কেন বলে, কেন ব্যাকডেটেড বলে, তার কারণ হচ্ছে আধ্যাত্মিকতার ওই জায়গায় নিজেদেরকে পৌঁছতে পারে না, নিজেদের বুদ্ধি সেখানে যায় না, অতএব যেটা বুদ্ধিগোচর নয় সেটা ফালতু জঞ্জাল, যে বুদ্ধিগোচর নয়। কিন্তু বুদ্ধিরও ওপরে যে জিনিসটা আছে সেইটা তো সেটাই তো আধ্যাত্মিকতা। আপনি যেটা 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 আমাকে আমাদের যেটা আছে, স্বামী সন্তদাস জি মহারাজের শিষ্যা গঙ্গামাই, উনি ওনার ব্রহ্মদর্শন সম্পর্কে লিখছেন। আমি দেখলাম যে বায়ু, জল, আকাশ, এই সবের মধ্যে থেকে কণা একসঙ্গে হয়ে তিনি আবির্ভূত হলেন, আবার তিনি দর্শন দিয়ে আবার তাদের মধ্যেই মিলিয়ে গেলেন। এটা বিজ্ঞানের কোন ব্যাখ্যা এটা বিজ্ঞানকে আনবে? আমাদের দেহটা পঞ্চভূতে তৈরি,
খিতি হত্যে এই যে মজুদ গুণ শক্তি। আচ্ছা, আর কি? এই যে দেহটা লালিত হচ্ছে, পুষ্ট হচ্ছে কিসে? এই জাগতিক উপাদানে। আমি খাবার খাচ্ছি, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, জল, লবণ, ভিটামিন ইত্যাদি, সেটা নিয়েই তো আমি বাড়ছি। আমার কোষগুলো ভাগ হচ্ছে, তাহলে উপাদানগুলো কি? জড় উপাদান। কিন্তু সেটা সজীবতা পাচ্ছে কি? আমাদের মধ্যে একটা চেতন রয়েছে। এই চেতনার সন্ধানে তো মানুষ এখনো বিজ্ঞান পৌঁছতে পারেনি এখনো, কিন্তু আমাদের আধ্যাত্মিক জগৎ পৌঁছেছে। চেতনাটা কি? তা এই যে চেতনাকে স্যার চেতন শক্তিকে 2-3 ভাগে ভাগ করছে। হ্যাঁ, করছে তো, কেন করবো না? না, কোনো অসুবিধা নেই আমার। আমি ঠিক আছি দিদি, আমি ঠিক আছি। কে ছোটটা? না, ও বাবা, সে এখন মানে একেবারে ওস্তাদ পেড্রো হয়ে গেছে। হ্যাঁ, ও হামাগুড়ি দিচ্ছে, ছুটছি, উঠে দাঁড়াচ্ছে, ইয়েতে উঠে পড়ছে, হাউ হাউ করে চেল্লাচ্ছে। হ্যাঁ, ওই মোবাইলে দেখায়, গান গাইছে, করছে। হ্যাঁ, এই তো 10 মাস তো বয়স, এই হয়ে যাবে। কোনটা? হ্যাঁ, মাকে পড়াও। হ্যাঁ, তা আমরা কোন জায়গায় ছিলাম বাবু? ওই স্যার জড় জগৎ থেকে আমরা খাবার নিচ্ছি, কিন্তু আমাদের ভেতরে চেতন শক্তি সেই খাবারটাকে জারিত করছে। তাহলে এই খাদ্যবস্তুটা গিয়ে আমার হজম হচ্ছে, হজম হয়েছে, সার বস্তু আমাদের শোষিত হচ্ছে, অন্ত্রে শোষিত হবার পর সেটা রক্ত দ্বারা বাহিত হয়ে কলা কোষে পৌঁছচ্ছে, আবার কোষের মধ্যে পৌঁছে যাচ্ছে সেই খাদ্য উপাদান, সেটাকে ভেঙে শক্তি বেরোচ্ছে। তবে আমার প্রাণ শক্তি কাজ করছে, জীবনী শক্তি কাজ করছে, আমি জৈবনিক ক্রিয়া করতে পারছি। একটা রোবট পারে না কেন? তার বৃদ্ধি হয় না কেন? অর্থাৎ চেতনা নেই, তার পক্ষে সম্ভব নেই নিয়ন্ত্রণ করা। এই এত এনজাইম তৈরি করার ক্ষমতা তার নেই, এত চিন্তা ভাবনা করার ক্ষমতা তার নেই। তাকে তুমি যেটুকু দিয়েছো সেটুকু। কাজে কাজেই এই জড় থেকে চেতনে আসা, এই জায়গাটা ভাবতে হবে। আরেকটা জিনিস আপনার কাছে প্রশ্ন, জড় থেকে চেতনা আসা, এটাও যেমন আমাদের আমরা তো চেতন নেই। হ্যাঁ, আমরা তো চেতন নিয়েই আছি। জড় চেতন আর চৈতন্যের চেতন, যেটা আমরা যেটা বলতে পারি যে, ধরুন আমি একজন উইদাউট স্পিরিচুয়াল আর উইথ স্পিরিচুয়াল। তো আমি উইদাউট, আমার মধ্যে চেতনা আছে, কিন্তু আমি আধ্যাত্মিক দিক থেকে ভাবছি না। যখন আমি আধ্যাত্মিকে পরিপূর্ণ হচ্ছি, তখন আমার মধ্যে একটা আলাদা চেতন সত্তা তৈরি হচ্ছে, মানে চেতন সত্তারও ওপরে একটা পরিশীলিত। হ্যাঁ, পরিশীলিত। তুমি মনে করো আগোছাল অবস্থায় আছো। হ্যাঁ, যাতা পড়ে, এটা ভালো বললে তো, আগোছাল অবস্থায় আছে। এবার মনে করো তুমি একটা জায়গায় যাচ্ছ, তখন তুমি পরিপাটি করলে, চেতনেরও ঠিক তাই, তুমি তাকে পরিপাটি রূপ দিয়েছো। ঠাকুর কি বলেছিলেন? আশীর্বাদ করছেন চৈতন্য হোক। তার মানে চেতনা তোমার আছে, কিন্তু সেটা ভগবতমুখী হোক, সেটা পরিশীলিত হোক, তবে তুমি সঠিক জায়গায় পৌঁছবে। এই যে মনে করো জ্ঞান, বোধ, বুদ্ধি, চিন্তা তো সকলেরই আছে, নেই? তবে একজন ভালো কাজ করে, একজন খারাপ কাজ করে, একজন সৎ কাজ করে, একজন অসৎ কাজ করে। কেন? তার সেটা হচ্ছে চিন্তা, তারপর সহানুভূতি মানুষের প্রতি, মানবতা বোধ এবং আধ্যাত্মিক চেতনা তাকে যদি নিয়ন্ত্রণ করতে পারে, তবে সেই একই চিন্তা, বোধ, বুদ্ধি ভালো কাজে ব্যবহার করতে পারে। তেমনি চেতনাও তাই, তাকে তুমি ভগবত বোধে নিয়ে যেতে হবে, আধ্যাত্মিক বোধে নিয়ে যেতে হবে। তাহলে চিন্তা করবে, এই যে এত বিজ্ঞানের আবিষ্কার করেছে, মানুষের দুঃখ কষ্ট কমলো কোথায়? মানুষ শান্তি পেল কোথায়? কেন পায় না? কারণ জাগতিক জগতের এত সুখ পেয়েও কিন্তু তার একমাত্র আধ্যাত্মিকতার মধ্যে ওইখানটায় তোমাকে যেতে হবে, বুঝেছো? আচ্ছা স্যার, আরেকটা তুমি যত যন্ত্র ব্যবহার করবে, তত তোমার যন্ত্রণা বাড়বে। এই তো ব্যাংকে গেলাম, মশাই আজকে হবে না, সার্ভার ডাউন। আর আগে গেলে হাতে লিখতো, নিয়ে যান টাকা, কি অসুবিধা ছিল? যন্ত্রময় কি সুবিধা দিল? একটা জিনিসে আপডেট করতে গেলাম, মেশিন খারাপ, যন্ত্রণা নয়। কাজে যন্ত্রের যন্ত্রণা,
আর যত বেশি যন্ত্র তত বেশি যন্ত্রণা তোমাকে ভোগ করতে হবে, উপায় নেই। আর যন্ত্রের উপর বেশি নির্ভরতা ভালো না, যত কম যন্ত্র ব্যবহার করবে তত ভালো।